হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে আক্কাদীয় সভ্যতা। তো আমরা শুরু করেছিলাম সেই আক্কাদীয় সভ্যতায় যে উল্লেখযোগ্য রাজা ছিলেন তার মধ্যে সবথেকে অন্যতম যিনি উল্লেখযোগ্য রাজা ছিলেন তিনি ছিলেন রাজা সারগন। তার সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো 2400 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ দ্বিতীয় সুমেরীয় রাজবংশের শেষ দিকে যে নগর রাষ্ট্রগুলোর মধ্যে প্রচুর বিভেদ ও দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল, এবং সেই দ্বন্দ্ব এবং বিভেদের সূত্রপাত ধরে সেমেটিক বংশের আক্কাদীয় নেতা প্রথম সারগন সমগ্র সুমের অধিকার করেন, এবং সেই হিসেবেই তাকে বলা হয় যে আক্কাদীয় রাজা বা দ্য গ্রেট সারগন তাকে বলা হয়। সেই হিসেবেই মনে করা হয় যে প্রাচীন বিশ্বের প্রকৃত প্রথম সাম্রাজ্যের নির্মাতা ছিলেন তিনি। তার সময়কাল ছিল 2370 থেকে 2315 খ্রিস্টপূর্বাব্দ, এবং আক্কাদ শহর ছিল তার সাম্রাজ্যের রাজধানী। তো তার প্রাথমিক জীবন ও উত্থান যদি বলা হয়, বা তার প্রাথমিক জীবন নিয়ে অনেক রকম লোক কাহিনী আছে। তো সেই হিসেবে যে জিনিসগুলো জানা যায় সেই লোক কাহিনী অনুযায়ী যদি ধরা হয় যে বা কিংবদন্তি অনুযায়ী যদি ধরা হয় যে কোনো বৈধ পিতা না থাকায় তার কুমারী মা তাকে জন্মের পরে ঝুড়িতে ভরে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন, এবং পরবর্তীকালে মানে ভাসিয়ে দেওয়ার পরে একজন দাসী তাকে সেই নদী থেকে কুড়িয়ে পান এবং সেখানে তাকে লালন পালন করেন। এরপরে তিনি যখন বড় হন তখন তিনি কিসের রাজার অধীনে একটি নিচু মানের চাকরিতে যোগ দেন। সেখানে সৈনিক হিসেবে কাজ করে তিনি বিভিন্ন মানে সামরিক অভিজ্ঞতা অর্জন করেন। তার পরবর্তীকালে অর্থাৎ অভিজ্ঞতা অর্জন করার পরে তিনি তার আশ্রয়দাতাকে সেই পদ থেকে অপসারণ করেন এবং নিজেকে লুগাল হিসেবে নিম্ন শ্রেণীর মানুষের কল্যাণের প্রতি বিশেষ দৃষ্টি দেন। অর্থাৎ এক কথায় তিনি একদম জিরো থেকে স্টার্ট করে তার যোগ্যতার দ্বারা আস্তে আস্তে তিনি পদোন্নতি করে শেষ পর্যন্ত সম্রাটের জায়গায় গিয়েছিলেন। তারপরে কি হয়েছিল, তিনি এরপর থেকে তার যখন তিনি সম্রাটের আসেন তারপরে তার কী কী কৃতিত্ব আছে সেগুলোই আমরা দেখব। সারগন ছিলেন প্রধানত একজন সাম্রাজ্যের নির্মাতা। তার সাম্রাজ্য ছিল পশ্চিম এশিয়ার বৃহত্তম সাম্রাজ্যগুলির মধ্যে অন্যতম। তিনি রাজা হয়ে রাষ্ট্রীয় সংহতি জোরদার করা, প্রতিরক্ষার উন্নতিতে অবদান রাখেন। তিনি প্রধানত সুমেরের নগর রাষ্ট্র যেমন উর, উরুক, লাগাস প্রভৃতি জয় করেন এবং একত্রিত করেন। একটা সময় তার রাজ্যের পরিধি মেসোপটেমিয়া ছাড়িয়ে সিরিয়া, এলাম পর্যন্ত বিস্তৃত হয়েছিল। প্রথমবারের মতো এই অঞ্চলে অর্থাৎ প্রাচীন সুমেরে একক প্রশাসনের অধীনে এত বিস্তীর্ণ শাসন কিন্তু প্রচলিত হয়েছিল। তিনি এই যে শুধুমাত্র যে মেসোপটেমিয়া ছাড়িয়েছিলেন তা নয়, এছাড়াও পশ্চিম এশিয়ার যেমন ধরো ভূমধ্যসাগরীয় অঞ্চল, পূর্ব এশিয়া মাইনর, এমনকি কিছু কিছু জায়গায় উল্লেখ পাওয়া যায় যে পশ্চিম দিকে ভূমধ্যসাগর অতিক্রম করে সাইপ্রাস পর্যন্ত তিনি অধিকার করেছিলেন। এই সাইপ্রাস অধিকারের পরে আক্কাদীয় যে বাণিজ্যিক ব্যবস্থা সেটা কিন্তু উন্নত হয়েছিল। কারণ কি, অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের সাইপ্রাস যেহেতু আক্কাদের অন্তর্ভুক্ত হয়ে গেছিলো, তার ফলে সামুদ্রিক বাণিজ্যের যে পথ সেটা অনেকটা বেশি খুলে গেছিলো। ফলে সারগনের আমলে আক্কাদের ব্যবসা বাণিজ্যেরও ব্যাপকতা লাভ করে। বণিকদের নিরাপত্তা বিধানের দিকেও তিনি নজর দিয়েছিলেন। এছাড়া ক্রিট, গ্রিস উপকূল, পারস্য উপসাগরীয় এলাকা, ইরান পর্যন্ত সারগনের আধিপত্য বিস্তৃত হয়েছিল বলে জানা যায়। তার শাসন ব্যবস্থা ও সংস্কারমূলক কাজের মধ্যে কী কী ছিল সেটা হচ্ছে তিনি প্রথম কিন্তু কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা প্রচলন করেন, অর্থাৎ সমস্ত শাসন ব্যবস্থার কেন্দ্র ছিলেন তিনি। তবে প্রাদেশিক, যেহেতু তার সময় সাম্রাজ্যের অতিরিক্ত বিস্তার ঘটেছিল, সেই জন্য প্রাদেশিক শাসনের জন্য তিনি গভর্নর নিয়োগ করেন।
আক্কাদীয় ভাষাকে তিনি রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেন। ধর্মীয় ঐক্যের জন্য তিনি তার কন্যা এনহেদুয়ান্নাকে উরের প্রধান পুরোহিত নিযুক্ত করেন। এই তার কন্যা এনহেদুয়ান্না সেই প্রাচীন সময় একজন মহিলা পুরোহিতের আন্ডারে বা মহিলা পুরোহিতের কি ভূমিকা ছিল সেই রাষ্ট্রের, কি আক্কাদীয় রাষ্ট্রের উন্নতিতে, সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য। সেই জন্য আমরা নেক্সট ক্লাসে এনহেদুয়ান্না সম্পর্কে আলাদাভাবে ক্লাস করব। তার শাসনের গুরুত্ব কী ছিল? প্রথমে যেটা আমরা দেখলাম, তিনি ছিলেন প্রাচীন বিশ্বের প্রথম একক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। পরবর্তী সময়ে সামরিক শক্তি ও প্রশাসনিক দক্ষতার মডেল যে তৈরি হয়েছিল সেটা কিন্তু তার রাজত্বের ধাঁচেই কিন্তু করা হয়েছিল। এছাড়া সুমেরীয় এবং আক্কাদীয় সংস্কৃতির সঙ্গে তিনি কিন্তু প্রথম সংমিশ্রণ ঘটেছিলেন। এছাড়াও কিছু কিছু উল্লেখযোগ্য জিনিস ছিল, তিনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি গ্রামীণ এলাকায় চাষিদের মধ্য থেকে সৈন্য সংগ্রহ করে একটি নিয়মিত সামরিক বাহিনী গঠন করেছিলেন। এছাড়াও লুগান থাকাকালীন সারগন মন্দিরের সম্পত্তি নিম্ন শ্রেণীর মানুষদের মধ্যে ভাগ করে দেন। সমাজে নতুন শ্রেণী হিসেবে বণিকদের বিকাশের সুযোগ করে দেন। সুমের বিজয়ের ফলে সেখানকার কিউনিফর্ম লিখন পদ্ধতি, বাণিজ্যিক কৌশল, পঞ্জিকার ব্যবহার, নগর নির্মাণ, অর্থাৎ যেটা বললাম সুমেরীয় আক্কাদী সংস্কৃতির সংমিশ্রণ, সেই সংমিশ্রণের মধ্যে কী কী ছিল? লিখন পদ্ধতি, বাণিজ্যিক কৌশল, পঞ্জিকা বা পাঁজির ব্যবহার, নগর নির্মাণ যে পদ্ধতি, সেগুলো কিন্তু আক্কাদীয়রা শিখেছিল। সারগনের মৃত্যুর পর একটা সময় জনগণ তাকে দেবতার মতো মান্য করত, কিন্তু সারগনের পরবর্তীকালে কিন্তু আর এতটা সাম্রাজ্যের উন্নতি দেখা দেয়নি। আর এই বংশে সেরম উল্লেখযোগ্য কোনো রাজার পাওয়া যায় না। তবে তার ঠিক পরবর্তীকালীন যিনি রাজা ছিলেন তিনি ছিলেন নারাম সিং। তিনিও ছিলেন পরাক্রমশীল রাজা, কিন্তু তিনি সারগনের মতো অতটা দক্ষ না থাকলেও তার আমলে আর্মেনিয়া থেকে পারস্য উপসাগর ও লোহিত সাগর এবং এলাম পার্বত্য অঞ্চল থেকে ভূমধ্যসাগরীয় জাগ্রস পর্বতমালা পর্যন্ত একটা বিশাল সাম্রাজ্য তিনি তৈরি করেছিলেন। এছাড়া তার কিছু কিছু পরাক্রমশীলতার উদাহরণ, সেটা হচ্ছে তার যেটা রাজধানী ছিল, সেটা এলামের রাজধানী, সেটা ছিল সুসাতে পাওয়া গিয়েছে। তিনি একটি স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করেছিলেন বলে জানা যায়। এছাড়াও তিনি পৃথিবীর একটা উল্লেখযোগ্য বলা হয় যে তিনি এলামের সঙ্গে একটা সন্ধি বা চুক্তি করেছিলেন, যেটা পৃথিবীর প্রাচীনতম চুক্তি বা চুক্তির প্রথম চুক্তি হিসেবে উল্লেখযোগ্য মনে করা হয়। এরপর 2000 খ্রিস্টপূর্বাব্দে সুমেরীয়দের যে বিদ্রোহ, সেটা অর্থাৎ আস্তে আস্তে রাজাদের ক্ষমতা দুর্বল হতে শুরু করে এবং তাদের মধ্যে যে অব্যাহত বিদ্রোহ আছে তার ফলে একটা সময় গিয়ে আক্কাদীয় সাম্রাজ্য কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়ে। তো এই ছিল আক্কাদীয় সাম্রাজ্যের যে উল্লেখযোগ্য রাজাদের ইতিহাস, এবং এনহেদুয়ান্না যেটা বললাম সেটা আমরা নেক্সট ক্লাসে করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।